বন্ধুরা, এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় 220 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি দাঁড়ায় এমন একটা পরিমাণ যা সাধারণভাবে বলতে গেলে প্রায় 1.8 কোটি কোটি টাকা। আর তারপরে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন বিল গেটস। তার সম্পদ বর্তমানে প্রায় 130 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ এলন মাস্কের চেয়ে প্রায় 90 বিলিয়ন কম। আমরা সবাই জানি তিনি মাইক্রোসফট কোম্পানি শুরু করেছিলেন এবং সেখান থেকেই তিনি ধনীও হয়েছেন। কিন্তু কি জানেন, এখন বিল গেটসের কাছে মাইক্রোসফটের মাত্র 1% শেয়ার আছে। অথচ 1980-র দশকে যখন মাইক্রোসফটের আইপিও আসে তখন তার কাছে ছিল পুরো 49% শেয়ার। পরে যখন তিনি বিশাল পরিমাণ সম্পদ তৈরি করতে সক্ষম হলেন তখন তিনি ধীরে ধীরে নিজের মাইক্রোসফটের শেয়ারগুলো বিক্রি করতে শুরু করলেন এবং বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে লাগলেন, ঝুঁকি কমানোর জন্য, অর্থাৎ ডাইভার্সিফিকেশনের জন্য। এই কারণেই আজ তার কাছে কোম্পানিটির মাত্র 1% শেয়ারই বাকি আছে। কিন্তু মজার বিষয় হল, যদি বিল গেটস কখনো ডাইভার্সিফাই না করতেন, বরং এখনও তার সেই 49% শেয়ার ধরে রাখতেন, তাহলে আজ তার মোট সম্পদের পরিমাণ হতো প্রায় 900 বিলিয়ন মার্কিন ডলার এবং তিনি এলন মাস্কের 3 গুণ ধনী হতেন। তাহলে কি ডাইভার্সিফাই করে বিল গেটস ভুল করেছেন? কারণ যদি তিনি সেটা না করতেন তবে তিনি পরিষ্কারভাবে আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতেন। তাহলে তিনি কেন এটা করলেন এবং বিশ্বের প্রায় সব বড় ধনী বিনিয়োগকারী কেন নিজের কোম্পানির শেয়ার বিক্রি করেন? এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। কেননা আপনাদেরও অনেকেই আমাকে প্রায়ই প্রশ্ন করেন, আমরা কতগুলো স্টকে বিনিয়োগ করব, কিভাবে এমন একটি পোর্টফোলিও তৈরি করব যা যেকোনো মার্কেট পরিস্থিতিতে স্থিরভাবে বাড়তে থাকবে এবং নিরাপদে সম্পদ তৈরি করবে। চলুন তাহলে শুরু করা যাক। পোর্টফোলিও এবং ডাইভার্সিফিকেশন আসলে কি এবং এগুলো কেন দরকার? ভাবুন, আপনি একটি দ্বীপে থাকেন এবং সেখানে মাত্র 2 ধরনের কোম্পানি আছে। 1, ছাতা বিক্রির কোম্পানি। 2, ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্ক বিক্রির কোম্পানি। বর্ষাকালে ছাতার কোম্পানির বিক্রি বাড়ে আর গরমের সময় ঠান্ডা পানীয়র কোম্পানি প্রচুর লাভ করে। এখন ধরুন বছর কোনো বৃষ্টিই হল না আর আপনার বিনিয়োগ করা ছিল কেবল ছাতার কোম্পানিতে। ফলাফল বিশাল ক্ষতি। অন্যদিকে বৃষ্টি না হয় প্রচণ্ড গরম পড়ল আর ঠান্ডা পানীয় কোম্পানি সারা বছরই বিশাল লাভ করল। আপনি ক্ষতিতে থাকলেন, কিন্তু যেই কোম্পানিতে বিনিয়োগ করেননি তা ব্যাপক লাভ করল। এটা ভেবে আপনার নিজের ওপরই রাগ হবে। এই ক্ষেত্রে যদি আপনি স্মার্টলি 2 কোম্পানিতে বিনিয়োগ করতেন তাহলে এক কোম্পানি ক্ষতিতে গেল, অন্য কোম্পানির লাভ দিয়ে সেটি পূরণ হয়ে যেত। এই ছোট উদাহরণ থেকেই আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের আসল উদ্দেশ্য হল ভবিষ্যতের ঝুঁকি কমানো। অনেকে ডাইভার্সিফিকেশন নাম শুনে অনেক শেয়ার কিনে ফেলেন, কিন্তু তাদের ঝুঁকি আসলে কমে না, কারণ তারা একই সেক্টরের প্রায় একই রকম ধরনের কোম্পানিতে বিনিয়োগ করেন। ফলাফল, দেশের সমস্যা এলে বা মার্কেট ক্র্যাশ হলে তাদের পুরো পোর্টফোলিও ডুবে যায়। তাদের পোর্টফোলিওতে 25-30টি কোম্পানি থাকে, কিন্তু সেটি মোটেও ডাইভার্সিফাইড হয় না। আর তখন দেখা যায় যেসব কোম্পানিতে তারা বিনিয়োগ করেননি সেগুলো ভালো করছে, আর যেগুলোতে করেছেন সেগুলো ক্ষতিতে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, ইনভেস্টিং জগতে পোর্টফোলিও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মজার ব্যাপার হল, এই বিষয়টাই মানুষ সবচেয়ে কম আলোচনা করে, কারণ খুব কম লোকেই সঠিকভাবে বিনিয়োগ করতে জানে। আমাদের স্টকে বিনিয়োগের মূল উদ্দেশ্য অবশ্যই বেশি লাভ করা, কিন্তু এর থেকেও বড় একটি কাজ হচ্ছে এমন একটি সুষম পোর্টফোলিও তৈরি করা যা আমাদের ঝুঁকি কমাবে, যাতে রাতের ঘুমও শান্ত হয় যে আজ মার্কেট পড়ে গেলে আমার কি হবে, এই দুশ্চিন্তা মাথায় না থাকে। আমি দেখেছি যারা নতুন নতুন স্টক মার্কেটে আসে বা কিছু ভিডিও দেখে অল্প জ্ঞান অর্জন করে, তারা হুট করে একটি মাত্র কোম্পানিতে নিজের সব সঞ্চয় ঢেলে দেয়। এতটা ঝুঁকি নেওয়ার দরকার হয় না। অনেক সময় কমেন্টে মানুষ লিখেন, একটি স্টক বাড়বে ভেবে আমি বড় অঙ্কের টাকা লাগিয়েছিলাম, কিন্তু উল্টো পড়ে গেছে, সব মূলধন হারিয়েছি। আবার অপরদিকে কিছু লোক করেন 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 টাকা, এই ছোট অঙ্ককে 30-40টা কোম্পানিতে ভাগ করে দেন। এটাও ভুল, কারণ এতে প্রত্যেক কোম্পানিতে আপনার বিনিয়োগ দাঁড়ায় 500 টাকা, 1,000 টাকা। ধরুন কোনো একটা কোম্পানি হঠাৎ 5 গুণ বেড়ে গেল, আপনার খুশি হবে ঠিকই, কিন্তু লাভ হবে কিছুই না, কারণ সেখানে আপনার বিনিয়োগ ছিল মাত্র 2,000 টাকা। এভাবে কখনই আসল সম্পদ তৈরি হয় না।
তাই পোর্টফোলিও গঠনের রুল নাম্বার 1 হল আপনার পোর্টফোলিওতে 8 থেকে 15টির বেশি কোম্পানি থাকা উচিত নয়। কিন্তু প্রশ্ন হল, এই কোম্পানিগুলো কিভাবে বাছাই করবেন, কত সময় নেবেন, এসব আমি একটু পরে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আর আপনি যখন নতুন কোনো কোম্পানিতে বিনিয়োগ করবেন, তখন সেই কোম্পানির ওপর আপনার যথেষ্ট বিশ্বাস থাকতে হবে। এতটাই বিশ্বাস যে আপনি চাইলে নিজের পোর্টফোলিওর 10% পর্যন্ত সেই কোম্পানিতে রাখতে পারেন। যখন কেউ ইনভেস্টিংয়ে একটু অভিজ্ঞ হয়ে যায়, তখন তারা কোম্পানি নিয়ে কিছুটা রিসার্চ করতে শেখে। তারপর শুরু হয় নতুন ধরনের বিভ্রান্তি। গুগল, অ্যামাজন, ফেসবুক বা অ্যাপল সবই ভালো কোম্পানি, তাহলে কোনটায় ইনভেস্ট করব? আর বিভ্রান্ত হতে হতে শেষ পর্যন্ত 4টিতেই বিনিয়োগ করে ফেলে। কিন্তু এতে পোর্টফোলিওতে স্টকের সংখ্যা বাড়লেও ঝুঁকি কমে না, কারণ 4টি একই সেক্টর, টেক সেক্টর। যখন সেই সেক্টর খারাপ সময় পার করবে, সব স্টকই একসাথে পড়ে যাবে। এতে পুরো পোর্টফোলিওতে বড় প্রভাব পড়ে। এটা এমন যেন আপনি ক্রিকেট ম্যাচে 11 জনের দল বানাচ্ছেন, আর উইকেট কিপার লাগে 1 জন, কিন্তু আপনি দলে 5 জন উইকেট কিপার নিয়ে নিলেন। এতে দল ভারসাম্যহীন হয়ে যাবে, একটা ম্যাচও জেতা কঠিন হবে। ঠিক তেমনভাবে আপনাকে স্টক বাছাই করতে হবে ভিন্ন ভিন্ন সেক্টর থেকে। আর যদি একই সেক্টরেও বিনিয়োগ করেন, তাহলে ভিন্ন সাবসেক্টর থেকে নিতে হবে। তাই পোর্টফোলিও গঠনের রুল নাম্বার 2 হল অন্তত 5-6টি ভিন্ন সেক্টরে ডাইভার্সিফাই করতে হবে। তারপর ঝুঁকি আরও কমাতে এবং ভালো রিটার্ন পেতে আপনি চাইলে ইন্টারন্যাশনাল কোম্পানিতেও বিনিয়োগ করতে পারেন। যেমন গুগল, অ্যাপল, অ্যামাজন এরা বৈশ্বিকভাবে ব্যবসা করে এবং বাংলাদেশ বা এশিয়ার কোম্পানি থেকে একেবারেই ভিন্নভাবে কাজ করে। এটা আমি কোনো রেকমেন্ডেশন হিসেবে বলছি না, কিন্তু আন্তর্জাতিক কোম্পানি যোগ করলে আপনার পোর্টফোলিওর ঝুঁকি কমে যায়, কারণ তারা ভিন্ন দেশের নিয়মে চলে, ভিন্ন স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়, ভিন্ন মুদ্রায় কেনাবেচা হয়। আর বর্তমানে মার্কিন স্টক মার্কেটে একটি স্লো ডাউন চলছে, যেখানে এসব বড় টেক কোম্পানি তুলনামূলক কম দামে ট্রেড হচ্ছে। এ কারণে অনেকেই আমাকে প্রশ্ন করে, আমরা কিভাবে ইউএস স্টকে ইনভেস্ট করতে পারি? এর জন্য আপনি ভেস্টেডের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপ আন্তর্জাতিক বিনিয়োগের পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। সম্প্রতি তারা একটি দারুণ ফিচার যুক্ত করেছে। এখন আপনি একদম সহজে ইউপিআই এর মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশে যেভাবে নগদ, রকেট বা ইউপিআই টাইপ পেমেন্ট ব্যবহার হয়, ঠিক সেইভাবে আপনার ইউএস অ্যাকাউন্টে ফান্ড যোগ করতে পারবেন। আগে যেখানে একটি ফিক্সড ট্রান্সফার ফি দিতে হতো, সাথে 2% পর্যন্ত কারেন্সি এক্সচেঞ্জ ফি, সেটাও এখন আর লাগছে না। ভেস্টেড ডাইরেক্টের মাধ্যমে এখন কোনো ফিক্সড চার্জ নেই, আর কারেন্সি এক্সচেঞ্জ হয় মাত্র 1.2% রেটে, যা মার্কেটে সবচেয়ে কম। এছাড়া তারা আরেকটি ফিচার এনেছে। আপনি ভেস্টস সেকশনে গিয়ে রেডিমেড থিম ভিত্তিক পোর্টফোলিও বেছে নিতে পারবেন, যেমন দ্য মোড থিম, যেখানে টেসলা, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, নেটফ্লিক্সের মতো কোম্পানি রয়েছে। চাইলে আপনি এক ক্লিকে সবগুলোতে ইনভেস্ট করতে পারবেন। এরপর আপনি চাইলে সেখানে নিজের পছন্দ অনুযায়ী সাপ্তাহিক বা মাসিক এসআইপি সেট করতে পারবেন, যাতে আপনার পছন্দের স্টকে নিয়মিত, ডিসিপ্লিনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়। অনেকেই স্টক মার্কেটে ইনভেস্ট করতে ভয় পায়। এর মূল কারণ হল মার্কেটের অস্থিরতা, মাঝে মাঝে বুল রান, মাঝে মাঝে বড় পতন। অনেকে বোঝে না কখন ইনভেস্ট শুরু করা উচিত, আর একসাথে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে গেলেই ভয় লাগে, যদি ভুল সময় ইনভেস্ট করে ফেলি। এই সমস্যার সমাধান হল এসআইপি, অর্থাৎ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে ছোট অঙ্ক দিয়ে নিয়মিত ইনভেস্ট করা। যেমন আপনি মাসে মাত্র 500 টাকা থেকে শুরু করছেন। কোনো মাসে মার্কেট পড়ে গেলে আপনার লাভ, আপনি ওই মাসে আরও বেশি ইউনিট বা শেয়ার কিনতে পারবেন, আর মার্কেট বাড়লে আপনার পুরো ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে যাবে। এটাকেই বলা হয় টাইম ডাইভার্সিফিকেশন, যেখানে ভুল সময় একসাথে বড় বিনিয়োগ করার ঝুঁকি কমে যায়। মার্কেট কোন মাসে বাড়বে, কোন মাসে পড়বে, এটা ভবিষ্যৎবাণী করা কঠিন। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরাও এমন ঝুঁকি নেয় না। বাস্তবে দেখুন, বিল গেটস বা জেফ বেজোসের স্ট্র্যাটেজি, তারা তাদের নিজস্ব কোম্পানির শেয়ার প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কে বিক্রি করেন।
জেফ বেজোস গত 15 বছর ধরে মাসে মাসে অ্যামাজনের শেয়ার বিক্রি করে আসছেন। তিনি কখনো ভাবেন না, এই মাসে মার্কেট ভালো, তাহলে এবার বেশি সেল করি। তিনি মাসে মাসে নিয়ম মেনে বিক্রি করেন। এটাও এক ধরনের এসআইপি, কিন্তু সিস্টেম্যাটিক সেলিং। আমরা যেমন নিয়মিতভাবে শেয়ার কিনে থাকি, তারা ঠিক তেমনিভাবে নিয়মিত শেয়ার বিক্রি করেন। এখন বন্ধুরা, যদি তোমরা এখনও নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি না করে থাকো, তাহলে আমি তোমাদের একটা খুব সহজ পরামর্শ দেব কিভাবে নিজের পোর্টফোলিও তৈরি করতে হবে। প্রথম ধাপ হল, ভারতের প্রায় 5,000 কোম্পানির ভেতর থেকে শুধুমাত্র একটা কোম্পানি বেছে নাও। সেই কোম্পানিটা নিয়ে ভালোভাবে রিসার্চ করো, তার সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সব পড়ো, বুঝো কোম্পানিটা কতটা শক্তিশালী, তার গ্রোথের স্কোপ কতটা বড়, আর বর্তমানে সে কি ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে কিনা। এখন এই কোম্পানিটি যে কোনো সেক্টরের হতে পারে, কারণ এটা হবে তোমার পোর্টফোলিওর প্রথম কোম্পানি। তারপর পুরো 1 বছর ধরে শুধুমাত্র ওই এক কোম্পানিতেই ইনভেস্ট করো, লং টার্ম মানসিকতা নিয়ে, অর্থাৎ 10-20 বছরের উদ্দেশ্য সামনে রেখে। এই বছরের পুরো সময়ে তোমার আয় বা সেভিংস যাই হোক, সেটাই ওই এক কোম্পানিতে ইনভেস্ট করতে থাকো। আর এই 1 বছর ধরে কোম্পানিটা সম্পর্কে আরও গভীরভাবে জানতে থাকো, যেন ওই ব্যবসা সম্পর্কে তোমার জ্ঞান সম্পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় ধাপ, এখন তোমাকে আবার আরেকটা নতুন সেক্টর বেছে নিতে হবে, যেটা আগের সেক্টর থেকে সম্পূর্ণ আলাদা। যেমন, প্রথম বছর যদি তুমি এফএমসিজি সেক্টরের কোনো কোম্পানি বেছে নাও, তাহলে এবার নাও এনার্জি সেক্টর বা আইটি সেক্টর। এই নতুন সেক্টরটা বুঝতে চেষ্টা করো, পুরো 1 বছর সময় নাও এবং এখান থেকে সবচেয়ে ভালো কোম্পানিটা খুঁজে বের করে তাতে ইনভেস্ট করো। ঠিক এইভাবেই কয়েক বছর চালিয়ে গেলে লাইফটাইমে তোমার একটা শক্তিশালী, দারুণ পোর্টফোলিও তৈরি হবে। আর এই পোর্টফোলিওর প্রতিটি কোম্পানির ব্যাপারে তুমি আত্মবিশ্বাসী থাকবে, কারণ তুমি নিজ হাতে সেরা কোম্পানিগুলো বেছে নিয়েছ। তাই বড় বড় বিনিয়োগকারীদের যদি দেখো, যাদের পোর্টফোলিওতে অসংখ্য কোম্পানি থাকে, তারা কিন্তু এসব কোম্পানি রাতারাতি কেনেননি। তাদের পোর্টফোলিও একটা লাইফটাইম ধরে তৈরি হয়েছে। প্রতিটি কোম্পানি কেনার আগে তারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রিসার্চ করে তারপরে কিনেছেন। ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস এরা শুধু নিজের কোম্পানির উপর ভরসা রাখেন না, বরং বিশ্বের সবচেয়ে ভালো কোম্পানিগুলোতেও ইনভেস্টেড থাকেন। তারা স্টক কিনে বসে থাকে না, বরং ব্যবসাগুলোকে নিজের ব্যবসার মতো গুরুত্ব দিয়ে দেখেন। কারণ তারা জানেন ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। যেমন প্যান্ডেমিক আমাদের দেখিয়ে দিয়েছে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নতুন সমস্যা আসতে পারে। আর তোমাদের ইনভেস্টিং লাইফে যদি এমন কোনো কোম্পানি পাওয়া যায় যেটার উপর তোমার খুব বেশি কনফিডেন্স আছে, তাহলে সেখানে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করাও যেতে পারে। ওয়ারেন বাফেটও বলেন, পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট অ্যান্ড দেন ওয়াচ দ্যাট বাস্কেট ক্লোজলি। মানে, সব ডিম এক ঝুড়িতে রাখো, তবে সেই ঝুড়িটার দিকে সারা সময় নজর রাখো। তবে বেশিরভাগ মানুষ এটা করতে পারে না। তাই আমাদের জন্য সেরা পথ হল একটা ভালোভাবে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করা। এতে রাতে নিশ্চিন্তে ঘুমানো যাবে, আর মার্কেট যাই করুক স্ট্রেস নিতে হবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা দারুণ টপিক, আর এটা আমার ফেভারিটগুলোর মধ্যে একটি। ভবিষ্যতে এই বিষয়ে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা কথা বলবো। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, করে নাও। বেল আইকন প্রেস করে রাখো, যেন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। আর কমেন্টে জানাও পরের ভিডিও কোন টপিকে বানাই। ভিডিও ভালো লাগলে লাইক দাও, ভালো না লাগলে ডিসলাইক করো। তোমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।